হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট। তো আজকে আমাদের ভিডিওর থাম্বনেল এবং ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আমরা মূলত আজকে কী বিষয়ে আলোচনা করতে চলেছি। তো ধৈর্য ধরে বসো এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। অনেক ইনফরমেটিভ ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে এবং যেগুলো তোমাদের আগামী রিক্রুটমেন্টের জন্য এবং এই রিক্রুটমেন্টের অনেকগুলি আপডেটের জন্য তোমাদের জেনে রাখা অবশ্যই জরুরি। তো অবশ্যই ধৈর্য ধরে বসো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা সবাই এখন যে জিনিসটা নিয়ে সবথেকে বেশি কনফিউশন, যে রেজাল্ট কেন আসছে না, তবে কি আবারও নতুনভাবে কেস হয়ে গেল। অনেকে কেউ বলছে যে মাঠ পিছিয়ে যাবে, পিএমটি ডেট বদল হয়ে গেছে, কাট অফ এখন নাকি 85 জায়গায় 82 থেকে পরীক্ষা হচ্ছে বলে কাট অফ 40-এ নেমে আসবে। না বন্ধু, এরকম বিভিন্ন রকম কনফিউশন কোশ্চেন তোমাদের কিন্তু মনে আসছে এবং সেগুলো তোমাদের মনের মধ্যে কিন্তু ঘুরছে। তো মূলত আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে যে কটা পয়েন্ট আমরা আলোচনা করব সেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো এইগুলোর পয়েন্ট আমরা প্রত্যেকটা এক এক করে ধরে আলোচনা করতে চলেছি। প্রথমত সেটা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট কবে। এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, আমি জাস্ট কিছু কথা বলে নিই, এই প্রসঙ্গে আমি আসছি। তো পরবর্তীতে হচ্ছে হাইকোর্টে কি মামলা করা হবে। দেখো, এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখন, যে তিনটে কোশ্চেন তোমাদের আউট করে দেওয়া হয়েছে, এটা নিয়ে অনেকে এখন লাফালাফি করছে যে হাইকোর্টে যাব, হাইকোর্টে মামলা করব এবং এই 3টে নম্বর কেন সবাইকে দেওয়া হবে না। দেখো, প্রথমত আমি একটা কথা বলি, সেটা হচ্ছে মামলা করে অ্যাকচুয়ালি কি হবে। মামলা করলে তোমাদের রিক্রুটমেন্টটা ডিলে হবে, এছাড়া বন্ধু আর কিচ্ছু হবে না। বা ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার অ্যাসপিরেন্ট, কিচ্ছু হবে না এছাড়া। আমরা যে প্রিভিয়াস যে ব্যাচটা দেখেছি, তার আগে যে ব্যাচটা, অর্থাৎ এর আগের ব্যাচ যেটা ছিল, সেটাতে আমরা দেখেছি যে মামলা হওয়ার কারণে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস 1.5 বছর পর্যন্ত কিন্তু ডিলে হয়ে গেছিলো। তারা কিন্তু চাকরি পেয়েও কিন্তু চাকরি জয়েন করতে পারেনি, এমনটা কিন্তু পিআরবির ইতিহাসে রয়েছে এবং নিয়ার যে আমাদের অতীত সেখানেই রয়েছে। বেশি দিনের ঘটনা কিন্তু নয় আমাদের, যেমন ঘটনা ঘটেছে। তো সেই ঘটনার পুনরাবৃত্তি তোমরা কাইন্ডলি ঘটিও না। আমি বারবার বলেছি, অনেক ছেলে মেয়ের ভবিষ্যৎ এখানে ডিপেন্ড করছে, অনেকে শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বয়সের। তো সেখান থেকে দাঁড়িয়ে তোমরা এই সমস্ত কার্যকলাপগুলি করতে যেও না। আর সবথেকে বেশি যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে তোমরা যে পয়েন্টের উপরে মামলাটা করতে চাইছো, সেই পয়েন্টটা কি। সেই পয়েন্টটা হচ্ছে তোমাদের কাছে যে হাইকোর্টে মামলা করার মেন কারণ যেটা, সেটা হচ্ছে তোমাদের কাছে 3টে প্রশ্ন নাম্বার কেন দেয়নি। দেখো, এরকমটা যে কোনো রিক্রুটমেন্ট বোর্ড করতেই পারে, যে যখন কোনো রিক্রুটমেন্ট বোর্ডের কোনো কোশ্চেন ভুল থাকে, তখন সেই রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু সেই কোশ্চেনকে আউট করে দিতেই পারে। আরআরবি, রেলওয়ের যখন এক্সাম হয় তখন কিন্তু এগুলো করে। সেন্ট্রালও এরকম বহুবার হয়, ওয়েস্ট বেঙ্গল পুলিশও হয়েছে, পিএসসিতে হয়েছে, সব জায়গায় হয়েছে। তো সুতরাং কোর্টে মামলাটা প্রথম কথা টিকবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যে মামলাটা করবে তার জন্য রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হবে। অবশ্যই একটা মামলা করলে তার একটা শুনানি হবে, তার একটা প্রসিডিওর রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা ডিলে হবে। এছাড়া আর অন্য কিচ্ছু হবে না। এছাড়া অন্য কোনো পোক্ত প্রমাণ তোমার হাতে নেই, পোক্ত কোনো পয়েন্ট তোমার হাতে নেই। তো কাজেই যারা মামলা করে বলে লাফাচ্ছ, তারা কিন্তু সতর্ক হয়ে যাও। নিজেদের পায়ে তো কুড়ুল মারছই, প্লাস আরও তার সাথে যে 11,500 যে ভ্যাকেন্সি, যারা প্রত্যেকে চাকরি পাওয়ার জন্য বসে রয়েছে, এই সবাইকার কিন্তু 12টা তোমরা বাজাতে চলেছো। প্রথম কথা হচ্ছে এইটা। তো তারপরে আমরা যে পয়েন্টটা গেছি, হচ্ছে রেজাল্ট কি পিছবে। তো আশা করি আমরা হাইকোর্টে মামলা করা হবে, কি হচ্ছে না হচ্ছে, যারা এই সমস্ত নিয়ে চিন্তাভাবনা করছে তাদের কাছে পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো, রেজাল্ট পেছানোর বিষয়টা নির্ভর করছে এই সম্পূর্ণ মামলার বিষয়টার উপরে। যদি হাইকোর্টে এই সমস্ত বিষয় নিয়ে ইস্যু ওঠে এবং এগুলোর উপর স্টে অর্ডার লাগে, তাহলে রেজাল্টও পিছবে, মাঠও পিছবে, রিক্রুটমেন্টও ডিলে হবে, সব কিছু একদম ভণ্ডুল হয়ে যাবে যাকে বলে। এবার যারা চাকরির পাশে, তাহলে তাদের কি করা উচিত। এখন তারা অনেকে বলছে, তাহলে কি অন্যায় মেনে নেবো, তাহলে কি আমরা এগুলো সহ্য করে নেবো। ভাই, একটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে, অন্যায় ঠিক আছে, হ্যাঁ আমি মানছি যে এটা যে জিনিসটা হয়েছে সেটা ফেয়ার হয়নি, আমি এটা মেনে নিচ্ছি যে সেটা ফেয়ার হয়নি, যে নেপালিদের জন্য বা নেপালি যে কোশ্চেন পেপার ছিল সেই পেপারের জন্য পুরো পেপারে সবাইকে সাফার করতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই তোমার হাতে। এখানে যাদেরকে বলা হচ্ছে, যাদের পেপারে কোশ্চেনটা ভুল ছিল, এখন সবথেকে বড় প্রসঙ্গ হচ্ছে, যদি তাদের শুধুমাত্র নেপালি পেপারে কোশ্চেন ভুল ছিল বলে তাদের নেপালিদের নাম্বার দেওয়া হতো, তাহলে আরও বড় হুলস্থুল তোমরা শুরু করে দিতে, যে শুধুমাত্র কেন নেপালিদের নাম্বার দেওয়া হবে, আমরা কেন নাম্বার পাবো না।
নাম্বার দিলে সবাইকে নাম্বার দিতে হবে, এরকম ডেপুটেশনে গিয়ে কয়েকজন বলেও ছিল যে নাম্বার দিলে সবাইকে নাম্বার দিতে হবে। তো অবভিয়াসলি বোর্ড যেটা ভালো মনে সেটাই করেছে, সবাইকে তো নাম্বার দেওয়ার যোগ্য না ভাই, সবাই তো কোশ্চেন অ্যাটেম্প করেনি। তো কাজেই কোশ্চেনটাকে অমিট করে দেওয়া হয়েছে যে নেপালিরাও পাবে না, তোমরাও পাবে না। কেননা এখানে যদি নেপালিদের সব থেকে বেস্ট অপশান এটা হতো যে নেপালিদের কোশ্চেনে ভুল ছিল, নেপালিদের মানে নাম্বারটা দিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা করলে তোমরা আরও বড় ঝামেলা করতে। তোমাদের এই ঝামেলার জন্য আজকে তোমাদের এই জিনিসটা ভোগ করতে হচ্ছে এবং ভবিষ্যতেও ভোগ করতে হবে, কিছু করার নেই। তোমরা বেশি মানে চাইতে গেছিলে, বেশি চাইতে গিয়ে কিছুই পাচ্ছ না, এখন কিচ্ছু করার নেই এখানে। তো 3 নাম্বার যেটা বাদ যাচ্ছে সেটা সবার জন্য বাদ যাচ্ছে, তোমাদের কারোর একার জন্য বা একাংশের জন্য বাদ যাচ্ছে না, সবার জন্য বাদ যাচ্ছে। তো কাজেই যে কাট আপ হবে বা যেটা তোমরা এক্সপেক্টেড যে জায়গাটা করে তোমরা মার্কসে আসতে চলেছো সেটা সবার জন্য কম হচ্ছে। তো এবার পরবর্তীতে প্রসঙ্গ যেটা সেটা হচ্ছে কাট আপ কি তাহলে কম যাবে? অনেকে বলছে 35-এ কাট আপ ছিল। না ভাই, এগুলো ফালতু কথাবার্তা যে 35-এ কাট আপ যাবে, 40-এ কাট আপ যাবে, এগুলো ফালতু কথাবার্তা। দেখো, কাট আপ অবভিয়াসলি কমবে, 3টে কোশ্চেন বাদ গেছে মানে রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল একটা বিশাল বড় ধাক্কা, এবং সেই সঙ্গে 3 নাম্বারটা কম্পিটিটিভ ফিল্ডের এক্সামে অনেক বড় একটা নাম্বার, এবং সেটা যেখানে 1 ঘন্টার এক্সাম। তো কাজেই কাট আপ তোমাদের অনেকটাই কমবে। কতটা কমবে না কমবে সে বিষয়ে আলোচনা করে লাভ নেই। সবাই পরীক্ষা দিয়েছো, ফালতু আমি একটা কাট আপের কথা বলবো সেটা নিয়ে তোমরা টেনশন করতে বসে যাবে। ওই কয়েকটা ভিউজ কামানোর জন্য ওই ধরনের কাট আপের কথাবার্তা বলে আমি নিজেকে ছোট করতে চাই না, এবং তোমাদেরও ফালতু টেনশনের মধ্যে ফেলতে আমি চাই না। তো কাজেই আমি তোমাদের যেটা বলেছিলাম যে 2 দিন ওয়েট করে যাও, তার মধ্যে আজকে তো সানডে, আজকের দিনটা তো অবভিয়াসলি ছুটি সমস্ত কিছুই, কিন্তু তবুও বলছি যে কালকে সোমবার আছে, কালকের দিনটা ওয়েট করে যাও। ফালতু ওই কোর্টের ঝামেলায় যেও না, কেননা এমন কোনো রিক্রুটমেন্টের মধ্যে দুর্নীতি হয়নি যেটা নিয়ে তুমি কোর্টে গিয়ে বিষয়টাকে কমপ্লিকেটেড করবে, এবং কোনো দুর্নীতির প্রমাণও কিন্তু সেরকমভাবে পাওয়া যায়নি। বরঞ্চ এক্সামের আগে যে সমস্ত কিছু দুর্নীতি দালাল চক্র ধরা পড়েছিল সেগুলোকে যথেষ্ট কঠোরভাবে তাদের সাজা দেওয়া হয়েছে এবং কঠোরভাবে তাদেরকে কিন্তু মোকাবিলা করা হয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কিন্তু ফালতু নিজের পায়ে নিজে কুড়ুল মারতে যেও না। তো এখনও পর্যন্ত পিআরবির ওয়েবসাইটে কিন্তু কোনো রকম আপডেট কিন্তু নেই। সুতরাং যদি পিআরবির ওয়েবসাইটে কোনো রকম আপডেট আসে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অনেকে বলছে যে যদি রেজাল্ট বেরিয়ে যায় 5 তারিখ থেকে কি মাঠ সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব। মাঠে ডাকার জন্য 5 থেকে 7 দিনের টাইম দেবে, সেই টাইমের মধ্যে তোমরা অ্যাডমিট ডাউনলোড করে নেবো। তুমি এই কথা ভেবো না যে মাঠ রেজাল্ট দেবে সেই ভিত্তিতে সেই ক্যান্ডিডেট ধরে ধরে অ্যাডমিট বানাবে। না ভাই, ওইভাবে হয় না। এখন সব সিস্টেমে চলে, সিস্টেম ওয়েবসাইট থেকে অটোমেটিক ওটা রিড করে নেবে, এবং অটোমেটিক তারা যে ক্যান্ডিডেট যোগ্য, যে ক্যান্ডিডেটে অ্যাডমিট আসবে সে ক্যান্ডিডেট অ্যাডমিট অটোমেটিক তৈরি হয়ে বেরিয়ে আসবে, এবং অটোমেটিক লিঙ্ক জেনারেট হয়ে যাবে, এবং লিঙ্ক তোমাদের যখন প্রোভাইড করা হবে তখন অটোমেটিক তোমরা সেখান থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে। তোমরা ওই কথা ভেবে বসে থাকো না যে পিআরবি বোর্ড কতক্ষণে কাজ করবে। তুমি নিজের বেস্টটা দাও, নিজের জায়গায় তুমি ঠিক থাকো, এবং নিজের প্রিপারেশনটা বেস্ট করার চেষ্টা করো। অনেকে মাঠে ছুটতে পারছো না, ঠান্ডার দিন, অনেকের ইনজুরি হয়ে যাচ্ছে, অনেকে অনেক খারাপভাবে ছুটতে গিয়ে লাগিয়ে ফেলেছো, সেগুলোকে রিকভারি করো, ইমিডিয়েট রিকভারি করো। নিজের ঠান্ডা না লাগিয়ে নিজেকে শরীরকে ফিট রাখো, এবং অতি দ্রুত তোমরা নিজের মাঠটা কিন্তু আয়ত্তে আনার চেষ্টা করো। তাছাড়া কিন্তু এরপরে পরবর্তীতে বহুত বড় একটা ভুল হয়ে যাবে, বহুত বড়োভাবে তোমরা নিজেকে পস্তাতে শুরু করবে, এবং এই রিক্রুটমেন্ট যদি বেরিয়ে যায় তোমার হাত থেকে, ধরে নাও আবারও 3টে বছর তোমার জীবন থেকে বেরিয়ে যাবে, এবং 3 বছরে কিন্তু সেরকমভাবে রিক্রুটমেন্টের আর কোনো কিছু দেখা পাবে না। কারণ আমরা ওয়েস্ট বেঙ্গলের একটা ট্রেন্ড ধরে ফেলেছি যে 3 বছর অন্তর অন্তর একটা রিক্রুটমেন্টের ঝড় ওঠে। লাস্ট রিক্রুটমেন্টের ঝড়টা উঠেছিল কিন্তু 2023 সালে, 22-23 সালে। তো সেই এখানে এসে সেই 25-26 সালে এসে সেই ঝড়টা আবার দেখা যাচ্ছে। তো সুতরাং এই ক্ষেপে যে যার এক্সাম আছে, WB বলো, কেপি বলো, পিএসসি বলো, তোমার যেটা এক্সাম আছে, সেগুলো যদি তোমরা বেরোতে না পারো তাহলে কিন্তু এর পরবর্তীতে আবার সেই 3টে বছরের জন্য কিন্তু ওয়েট করে থাকতে হবে। সুতরাং চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখবো। আর আমরা যেটা বলছিলাম যে ইমিডিয়েট আমাদের সাকসেস বাস চ্যানেলে ক্লাস আসতে শুরু করবে, এবং আমাদের সমস্ত প্রিপারেশান আমরা শুরু করে দিয়েছি। আমাদের ব্যাক স্টেজ যে প্রিপারেশান যেটাকে বলো, তো সেগুলো আমাদের চলছে, এবং অতি দ্রুত আমরা ক্লাস আনার চেষ্টা করছি। তোমরা সকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের সমস্ত বন্ধুদের মাঝখানে শেয়ার করে রেখো, এবং কথা দিচ্ছি যে সব থেকে বেস্ট প্রিপারেশান করানোর চেষ্টা করবো, এবং ফ্রিতে করানোর চেষ্টা করবো। আমরা যে রিক্রুটমেন্টের আমাদের সময় আমরা যখন কম্পিটিটিভ ফিল্ডে পড়াশোনা করেছি তখন যে চ্যালেঞ্জেসগুলো আমরা ফেস করেছি, সেই চ্যালেঞ্জেসগুলো যাতে বর্তমান পরীক্ষার্থীদের না করতে হয় সেই কথা মাথায় রেখে আমরা প্রিপারেশান করাবো। এবং হতে পারে আমরা হয়তো খুব সহজে অনেকের চোখে লেগে যাচ্ছি, অনেকে আমাদেরকে কপিরাইট দিচ্ছে, অনেক রকমভাবে কাঠি করার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি, কিন্তু বড় বড় চ্যানেলের সঙ্গে তো পাঙ্গা নিতে পারবো না। আমরা
আমরা ছোটোই থাকতে চাই, কিন্তু আমরা আমাদের কাজ প্রপারভাবে করে যাব, এগিয়ে যাব, এটুকু কথা দিচ্ছি। এবং তোমাদেরকে বেস্ট প্রিপারেশন ফ্রিতে করে দেখাবো, এবং এটা যে করা যায় সেটা আমরা করে অবশ্যই দেখাবো। তো চলো, আজকের ভিডিও আর লেন্দি করবো না, এমনিতে অনেক লেন্দি হয়ে গেল ভিডিও। তো তোমাদের যারা যারা ধৈর্য ধরে দেখে সবাইকে ধন্যবাদ অনেক। চলো, জয় হিন্দ।